প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি এর প্রথম পর্ব আলোচনা করব। প্রথম পর্বে তোমাদেরকে এই অধ্যায়ের যে গাণিতিক যে সূত্রগুলো রয়েছে, গাণিতিক যে সমীকরণগুলো রয়েছে সেগুলো প্রতিপাদন করে দেখাবো। এই অধ্যায়টি আসলে একটি মজার অধ্যায়। এই অধ্যায়ের গাণিতিক শেষ সূত্রগুলো আছে, এগুলোর মাধ্যমে তুমি বাস্তব জগতের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবে। তাহলে চলো আমরা দেখি অধ্যায়ে কি কি গাণিতিক সমীকরণ রয়েছে। গাণিতিক সমীকরণগুলো প্রতিপাদনের পূর্বে আমাদের কিছু প্রতীকের অর্থ জানতে হবে। আমরা সে অর্থগুলো জেনে নিই। যেমন ইউ, ইউ হচ্ছে আদি বেগ। ভি, ভি হলো শেষ বেগ। টি, টি হচ্ছে টাইম অর্থাৎ সময়। এ, এ হচ্ছে অ্যাসেলারেশন অর্থাৎ ত্বরণ। তারপর এস, এস হচ্ছে দূরত্ব বা সরণ। এই পাঁচটি প্রতীকের মাধ্যমে, এই পাঁচটি রাশির মাধ্যমে আমরা গতির চারটি সমীকরণ প্রতিপাদন করব। গতির সমীকরণগুলো কি কি? গতির সমীকরণ এক নম্বর, বি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। দুই, S equal to U plus B by 2 into T. 3 number, S equal to UT plus half a T square. 4 number, B square equal to U square plus 2AS. এখানে আমরা গতির চারটি সমীকরণ দেখলাম। এই চারটি সমীকরণ এই রাশিগুলোর মাধ্যমে প্রতিপাদিত হয়েছে। এখানে আমরা দেখেছি ইউ বি এ টি এস, ইউ বি এ টি এস সবগুলো প্রতীকই এখানে রয়েছে। এখন আমরা দেখব কিভাবে সমীকরণগুলো এসেছে। এক নম্বর, বি ইকুয়াল টু ইউ প্লাস এ টি প্রতিপাদন। আমরা একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। ইউ আদি বেগ, বি শেষ বেগ। একটি বস্তু ইউ আদি বেগ নিয়ে চলে, বি শেষ বেগ প্রাপ্ত হয় এ সুষম ত্বরণে চলে টি সময় পর। তাহলে আমরা লিখি, মনে করি একটি বস্তু ইউ আদি বেগে এ সুষম ত্বরণে চলে, টি সময় পর ভি শেষ বেগ প্রাপ্ত হল। একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে চলছে, এখান থেকে চলে, তারপর সুষম ত্বরণ এ তে চলছে, টি সময় পর এটা এই বস্তুটার বেগ বি হয়ে গেল। তাহলে বস্তুর ত্বরণ এ ইকুয়াল টু, আমরা জানি ত্বরণ মানে হলো
শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই সময়, বা a ইকুয়াল টু শেষ বেগ হচ্ছে b, আদি বেগ হচ্ছে u, সময় হচ্ছে t, বা আর গুণ করলে b মাইনাস u সমান at। সুতরাং v ইকুয়াল টু u প্লাস at। এই ওটা ওই পাশে গেলে মাইনাস ছিল, ওই পাশে গেলে প্লাস হবে, তাহলে b ইকুয়াল টু u প্লাস at। তাহলে প্রথম যে সমীকরণটা ছিল এটা প্রতিপাদন করা হলো, প্রতিপাদিত হলো। প্রথমটা কিভাবে এসেছে আমরা দেখতে পারি, ত্বরণের সূত্র থেকে প্রথম সমীকরণটা এসেছে। অনুধাবনে যদি আসে সূত্রটি কিভাবে আসলো, অথবা শেষ বেগ, ত্বরণ এবং গতিকাল এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, এরকম আসতে পারে, তাহলে এটাই সেই নির্ণয় সম্পর্ক। এখন এটা থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি সমীকরণটা থেকে। তোমরা দেখো, এটা থেকে বুঝতে পারি আমরা কি পেয়েছি, b সমান u প্লাস at। বস্তুটি যদি স্থির অবস্থান থেকে যাত্রা করে, যদি স্থির অবস্থান থেকে যাত্রা করে, স্থির থাকা মানে হচ্ছে তার আদিবেগ 0, আদিবেগ ছিল না। বস্তুটি যদি স্থির অবস্থান থেকে যাত্রা করে তাহলে b ইকুয়াল টু আদিবেগ হচ্ছে 0 প্লাস at, যেহেতু u ইকুয়াল টু 0, বা এখানে কি দাঁড়ায়, তাহলে b ইকুয়াল টু at হয়। ত্বরণ a যদি সুষম হয়, তাহলে সুষম হলে ত্বরণ a টাকে আমরা ধ্রুবক ধরতে পারি। ধ্রুবক মানে স্থির। যদি স্থির হয় তাহলে এটাকে উঠানো যায়, তখন লেখা যায় b সমানুপাতিক t। a যদি ধ্রুবক হয়, সুষম ত্বরণে চললে a ধ্রুবক, তাহলে b সমানুপাতিক t দ্বারা, b সমানুপাতিক t কথার অর্থ কি? এটার অর্থ হলো যে একটি বস্তু যদি স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলে, তবে যে নির্দিষ্ট সময়ে যে বেগ পাওয়া যাবে তাহলে বেগ হবে ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ সময়ের সাথে সময় যত বাড়বে বেগও তত বাড়বে, সময় যদি যত কম হয় বেগও তত কম। তাহলে সমীকরণটা হচ্ছে b সমানুপাতিক t। অনেক সময় অবজেক্টিভে তোমাদের দিতে পারে যে কোনটি সঠিক, t সমানুপাতিক b, b সমানুপাতিক t, b সমানুপাতিক s ইত্যাদি ইত্যাদি। তাহলে তোমরা মনে রাখবে যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে যদি বস্তুটি চলে তাহলে নির্দিষ্ট সময়ে যে বেগ পাওয়া যায় তা সময়ের সমানুপাতিক। তাহলে আমরা দেখলাম এক নং সূত্রটি প্রতিপাদন হলো। এবার 2 s equal to u plus b by 2 into t প্রতিপাদন। এখানে আমরা একটা চিত্র দিতে পারি। মনে করি u আদিবেগ নিয়ে চলছে একটি বস্তু, তারপর a সুষম ত্বরণে চলে, t সময় পর s দূরত্ব অতিক্রম করে, এখানে s এই দূরত্বটাকে আমরা s ধরতে পারি, যেহেতু এখানে s আছে, s দূরত্ব অতিক্রম করে b শেষ বেগ প্রাপ্ত হলো, এখানে b দিয়ে দিলাম, শেষ প্রাপ্ত হলো। তাহলে লিখে ফেলো, মনে করি একটি বস্তু
একটি বস্তু ইউ আদি বেগে এ সুষম ত্বরণে চলে টি সময় পর এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হলো। মনে করি একটি বস্তু ইউ আদি বেগে এস সুষম ত্বরণে চলে টি সময় পর এস দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হলো। তাহলে বস্তুটির গড় বেগ হলো কি বি বার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। গড় বেগ বি বার ইকুয়াল টু গড় বেগ হলো, আমরা বেগ জানি সরণ বাই সময়, গড় বেগ হলো মোট সরণ বাই মোট সময়। তো মোট সরণ তো হলো এস আর মোট সময় হলো টি, তাহলে গড় বেগ হলো এস বাই টি। একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম। আবার যেহেতু বস্তুটি সুষম ত্বরণে চলে, তাই এর গড় বেগ হবে আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান। আদিবেগ ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান। অর্থাৎ গড় বেগ বি বার ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু। মানে হলো গড় বেগ এখানে নির্ণয়ের আরেকটা সূত্র, এটা হচ্ছে যদি বস্তুটি সুষম ত্বরণে চলে তাহলে গড় বেগ নির্ণয় করতে আদি বেগ আর শেষ বেগ দুইটা বেগ যোগ করে 2 দিয়ে ভাগ। এখানে যেহেতু বেগ দুইটা তাই 2 দিয়ে ভাগ, এটাই গড় বেগ। তাহলে এখানে আরেকটি সূত্র দিয়ে আমরা গড় বেগ বের করলাম। তাহলে এখানে যে গড় বেগ বের হয়েছে, যে রেজাল্টটা পাওয়া যাবে এইখানে গড় বেগের সেই একই রেজাল্ট পাওয়া যাবে, হয়তো সূত্র ভিন্ন কিন্তু রেজাল্ট একই। তাহলে আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু এটা। তাহলে 1 নং আর 2 নং থেকে আমরা কি লিখতে পারি? তাহলে 1 নং ও 2 নং হতে 1 নং ও 2 নং হতে কি লেখা যায়? এই রেজাল্টটা এবং এই রেজাল্টটা সমান, যেহেতু দুটোটাই গড় বেগ। তাহলে s বাই t সমান লিখতে পারি কি u প্লাস b বাই 2। সুতরাং এখন যদি r গুণন করি এই t টা উপরে চলে যাবে এর সাথে, তাহলে s ইকুয়াল টু হবে u প্লাস b বাই 2 ইনটু t টা হবে এখানে আমরা বাইরে এভাবে লিখতে পারি t। তাহলে s ইকুয়াল টু u প্লাস b বাই 2 ইনটু t। আমাদের যে সমীকরণটা ছিল দ্বিতীয় সমীকরণটা, এটা s ইকুয়াল টু u প্লাস b বাই 2 ইনটু t প্রতিপাদন হয়ে গেল। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো দ্বিতীয় সমীকরণটা কিভাবে প্রতিপাদন হলো এবং এর মাধ্যমে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে প্রতিপাদন হয়ে গেল 2 নং শেষ, আমরা 2 নং প্রতিপাদন করে ফেললাম। এবার 3 নং প্রতিপাদন করতে গেলে আমাদের কিন্তু এইটা প্রতিপাদন আগে করে নিতে হবে।
তার মানে হচ্ছে 2 নং আগে সম্পূর্ণ প্রতিপাদন করে এরপরে কিছু অংশ যোগ করলে 3 নং প্রতিপাদিত হয়ে যাবে। তাহলে আমরা 2 নং এর পুরোটা আর লিখব না, তোমরা মনে রাখবে যে 2 নংটা পুরোটা লিখতে হবে। চিত্রটা আগেরটাই থাকবে। আমরা যদি 3 নং প্রতিপাদন করতে যাই, 3 নং হচ্ছে s ut plus half a t square প্রতিপাদন। আমরা এটা প্রতিপাদন করব। 3 নং প্রতিপাদন করতে গেলে আমাদের 2 নং আগে প্রতিপাদন করে নিতে হবে। 2 নং প্রতিপাদন করেছিলাম আমরা চিত্র একে যেভাবে প্রতিপাদন করেছিলাম। কি প্রতিপাদন করেছিলাম তোমরা জানো যে 2 নং পুরো লিখতে হবে। আমরা লিখে দেই 2 নং সম্পূর্ণ। 2 নং সম্পূর্ণ লিখে তারপর আমরা কি করেছিলাম যে s u plus b by 2 into t এই সমীকরণটা প্রতিপাদন করেছিলাম। তাহলে এটাকে আমরা 3 নং সমীকরণ দিতে পারি। যেহেতু 2 নং সম্পূর্ণ করার সময় আমরা দেখেছি যে 1 নং সমীকরণ লিখেছি, 2 নং সমীকরণ লিখেছি, এখন এটাকে আমরা 3 নং অর্থাৎ 2 নং সম্পূর্ণ এতটুকু পর্যন্ত এনেছিলাম, এটাকে আমরা 3 নং দিয়ে রেখে দিব। এবার এই 3 নং প্রতিপাদনের জন্য আমাকে কি করতে হবে? আমরা দেখব ত্বরণের সূত্রটা আনবো এখানে। আবার ত্বরণ a b u by t, এটা আমরা জানি ত্বরণের সূত্র। এখান থেকে এই যে সমীকরণের মধ্যে কোনটা নাই, a আছে, t আছে, u আছে, s আছে, a t u s, b নাই। এই সমীকরণের মধ্যে শেষ বেগ b নাই। এখানে যে বিটা আছে এই বিটা মান, এই এর মান এখান থেকে বের করে এনে বসায় দিলে বি উঠে যাবে। তার মানে হলো আমি যদি এখান থেকে আর গুণন করি b u at, এখানে যদি b এর মান বের করি u plus at, এই b এর মানটা নিয়ে আমরা যদি এখানে বসিয়ে দেই তাহলে এই সমীকরণের মধ্যে b থাকবে না, তখন আমাদের এই 3 নং সমীকরণ এসে যাবে। তাহলে আমরা লিখি যে b সমান u plus at 3 নং সমীকরণে বসিয়ে পাই b u plus at 3 নং সমীকরণে বসিয়ে পাই 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণে নিয়ে বসে দেই, বসালে কি আসে? বসালে আসে s equal to u plus b, তাহলে u থাকবে প্লাস b, b এর জায়গায় বসে যাবে u plus at, এটা বসে যাবে। আর নিচে আছে কত 2 আর বাইরে আছে t। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝেছো এটা। এখান থেকে b সমান u plus at এখানে এনে বসিয়ে দেব। এবার আমরা উপরের অংশ মুছে ফেলি। বা s equal to, এখানে যোগ করলে u হয় 2u plus at আর নিচে হয় 2 into t, বা s equal to 2 টাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিতে পারি, উপরে দুইটা রাশির সাথে, একবার 2 এর সাথে একবার 2, আবার at এর সাথে আবার 2, আর বাইরে আছে ইনটু দিয়ে t। এবার
বা s ইকুয়াল টু এখানে 2 কাটা, তাহলে u প্লাস এটা কাটা যায় না, হাফ এটি লেখা যায়, বাইরে আছে t, সুতরাং s ইকুয়াল টু t দ্বারা যদি গুণ করি তাহলে ut, এটি দ্বারা ut প্লাস হাফ এ টি স্কয়ার, t সাথে t গুণ করলে t স্কয়ার। তাহলে আমরা s ইকুয়াল টু ut প্লাস হাফ অফ এ স্কয়ার যে সমীকরণটা প্রতিপাদন করার জন্য আমরা লিখেছিলাম, তার এটা প্রতিপাদন হয়ে গেল। তাহলে 3 নং সমীকরণ প্রতিপাদন হয়ে গেল। এটা থেকে আমরা যদি আদিবেগ 0 ধরা হয়, মানে বস্তুটা যদি স্থির অবস্থানে থেকে যাত্রা করে এ সুষম ত্বরণে যাত্রা করে, তাহলে কি দাঁড়ায়? তাহলে এখানে u যদি 0 হয়, u যদি 0 হয় তাহলে কি দাঁড়ায় দেখো, তাহলে s ইকুয়াল টু u 0 হলে এই রাশিটা 0 হয়ে যায়, থাকে কি হাফ এ টি স্কয়ার থাকে। তারপর এখানে যদি আমরা s ইকুয়াল টু এখানে দেখো a এবং হাফ, a যদি সুষম ত্বরণে যদি বস্তুটি চলে তাহলে a ধ্রুবক আর হাফ এমনি ধ্রুবক, তাহলে আমরা ধ্রুবক উঠালে সমানুপাতিক চিহ্ন দিতে পারি, সমানুপাতিক টি স্কয়ার, s সমানুপাতিক টি স্কয়ার দ্বারা। তাহলে এখানে যেহেতু a ধ্রুবক আমরা লিখব a ধ্রুবক হওয়ার কারণে আমরা এটা লিখতে পারি। তাহলে এটা দ্বারা কি বোঝালো? এটা একটা সমীকরণ বোঝালো, একটা সূত্র বোঝালো। কি বোঝালো? যে বস্তুটি যদি স্থির অবস্থান থেকে এ সুষম ত্বরণে যাত্রা করে তাহলে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব হবে সময়ের বর্গের সমানুপাতিক। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছো, এই কথাগুলো লিখে রাখবে। আমরা কি বলেছি যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে যদি কোনো বস্তু যাত্রা করে তাহলে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এই সম্পর্কটা অবজেক্টিভেও আসতে পারে। তাহলে এই সমীকরণ থেকে আমরা এই সম্পর্কটা বের করেছি। এবার চতুর্থ সমীকরণটা হলো এটা 4 নম্বর, b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as প্রতিপাদন। এটাও সেম, আমাকে 2 নং সম্পূর্ণ করতে হবে। চিত্রটা আগেরটাই আঁকবো, 2 নং এ যে চিত্রটা এঁকেছিলাম সেই চিত্রটা এঁকে 2 নং সম্পূর্ণ করতে হবে। 2 নং সম্পূর্ণ করে আমরা আনবো 2 নং সম্পূর্ণ লিখে আনবো কি s ইকুয়াল টু u প্লাস v বাই 2 ইনটু t, এটাকে দিয়ে দিব 3 নং সমীকরণ। তাহলে 2 নং সম্পূর্ণ লিখে আমরা এটা আনবো, কারণ 2 নংয়ের এই সমীকরণটা আগে প্রতিপাদন করা হয়েছিল, এজন্য আমরা আর পুরোটা লিখলাম না, এটা আনলাম। আনার পরে কি করব? এবার আবারও ওই যে ত্বরণ, আমরা পূর্বেরটাও লিখেছিলাম, এটা ত্বরণ a ইকুয়াল টু v মাইনাস u বাই t। এখান থেকে আমরা কার মান বসাবো? আমরা এই সমীকরণে দেখি b আছে, u আছে, a আছে, s আছে, t নাই। এই সমীকরণের মধ্যে t নাই। এখান থেকে এই সম্পর্ক থেকে t এর মান নিয়ে এই t এর জায়গায় বসিয়ে দেব, তখন আর এই সমীকরণে t থাকবে না, তখন এটা চলে আসবে। তাহলে আমরা যদি t এখান থেকে বের করতে চাই, r গুণন করলে at ইকুয়াল টু v মাইনাস u, বা এখান থেকে যদি t বের করতে চাই t ইকুয়াল টু v মাইনাস u বাই a। এই হচ্ছে t এর এই মানটা, এই t এর মানটা নিয়ে আমরা এখানে বসিয়ে দেব।
তাহলে লিখবো t equal to b minus u by a 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে বসালে কি দাঁড়ায়? s equal to u plus b by 2 ইনটু আবার এখানে যে t আছে t এর জায়গায় আমরা বসিয়ে দেব b minus u by a বা s equal to আমরা যদি নিচের জোড়টা গুণ করি তাহলে হয় 2 আর a গুণ করলে 2a আর এদিকে u plus b b minus u এটাকে সাজাইলে হয় কি b plus u into b minus u এটাকে সাজাইলে এরকম হয় বা s equal to এখানে হয় কি b plus u b minus u সূত্র হয়েছে a square minus b square এটা এখানে হবে b square minus u square নিচে হলো কত 2a বা আর গুণন যদি করি b square minus u square equal to 2as তাহলে এটা প্রতিপাদন হলো কিন্তু আমাদের আনতে হবে কোনটা b square equal to u square plus 2as বা আমরা যদি b স্কয়ারটা রেখে দেই b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার ওই পাশে গেলে মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস u স্কয়ার প্লাস 2s তাহলে এই সমীকরণটি প্রতিপাদন হয়ে গেল। এখন এটা থেকে আমরা আরেকটি বিশেষ সম্পর্ক আনতে পারি আগের মতোই স্থির অবস্থানে থাকলে বস্তুটি u ইকুয়াল টু 0 হলে u যদি 0 হয় তাহলে কি দাঁড়ায় b স্কয়ার ইকুয়াল টু u মানে 0 তাহলে এই রাশিটা 0 হয়ে যায় তাহলে থাকে 2as বা এখানে আমরা a যদি ধ্রুবক ধরি অর্থাৎ সুষমকরণে যদি চলে তাহলে a এখানে ধ্রুবক a যদি ধ্রুবক হয় আর 2 এমনি ধ্রুবক তাহলে এখানে দুইটা ধ্রুবক উঠে যাবে তাহলে b স্কয়ার সমানুপাতিক হয়ে যাবে s b স্কয়ার সমানুপাতিক s যেহেতু a ধ্রুবক কারণ সুষমকরণে চলে তাই a ধ্রুবক এখানে তাহলে বা b যদি রাখি b সমানুপাতিক √s তাহলে এখানে নতুন একটি সম্পর্ক বের হলো এই সমীকরণটা থেকে সেটাকে আমরা কিভাবে বর্ণনা করতে পারি সেটা হবে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা দূরত্ব অতিক্রম করে তার বর্গমূল হবে b এর সমানুপাতিক অর্থাৎ বেগ হবে দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। তাহলে কি বললাম স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর নির্দিষ্ট সময়ে বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। এই সম্পর্কটা আমরা মনে রাখবো অবজেক্টিভের জন্য। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো গতি সমীকরণগুলো কিভাবে এসেছে এবং এর সাহায্যে বিশেষ কিছু সম্পর্ক। এবার তোমরা বাড়ির কাজ করবে। বাড়ির কাজ বাড়ির কাজ এক হলো সরল ত্বরণ
সরণ ত্বরণ ও গতিকাল এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। দুই হবে সরণ ত্বরণ ও শেষ বেগ। সরণ ত্বরণ ও শেষ বেগ এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। তাহলে আমরা যে গতির সমীকরণগুলো বের করেছি ওই সমীকরণগুলোর মাধ্যমে তুমি কিন্তু এই সম্পর্কগুলো বের করতে পারবে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই। আগামী পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা এই সমীকরণগুলোর মাধ্যমে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায় তা আলোচনা করব। আশা করি দ্বিতীয় পর্বে তোমরা থাকবে আমাদের সাথে। ধন্যবাদ সবাইকে।